আজকে ৩৩শে জুলাই ২০২৪। হ্যাঁ, ভুল শুনেননি, ৩৩শে জুলাই বলেছি। আজকে আগস্টের ২ তারিখ। জুলাই মাস বাঙালির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী মাস। এই জুলাই মাসে ২০ তারিখ থেকে ১৯ তারিখ থেকে শুরু হয়েছে ছাত্রদের উপর অত্যাচার, ছাত্রদেরকে নির্যাতন, রাস্তায় নিপীড়িতভাবে ছাত্রদেরকে হত্যা করা। অফিসিয়ালি ২০০+ ছাত্রদেরকে হত্যা করেছে এই শেখ হাসিনা সরকার বা অবৈধ সরকারের বাহিনী। এই সরকারের এই অন্যায়ের প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ একত্রিত হয়েছে। আজকে উত্তরায় আজকে ২-৩জন ছাত্রকে হত্যা করা হয়েছে। সো দিন দিন এই সংখ্যা বাড়ছে। আমরা ছোটোবেলায় পড়েছি যে ৭১-এ সাধারণ, বঞ্চিত, শ্রমজীবী, কৃষিজীবী, যে কোনো ধরনের মানুষ সবাই সবার লেভেল থেকে উঠে আসছিল ৭১-এর সংগ্রামে। তো আমার মনে হয়েছে এই আন্দোলন দেখছি এবং এই আন্দোলন দেখার পর ৭১ আমার কাছে কিছুই মনে হয় না। আমার কাছে মনে হয় এই আন্দোলনে যেভাবে সাধারণ মানুষ বাসা থেকে বেরিয়ে আসছে, রাস্তায় নেমেছে। আমার একটা ভিডিওতে দেখলাম যে তার বাবা বলছে যে আমার ছেলে এখানে আছে, তোমরা তোমাদের বাবাকে ডেকে নিয়ে আসো। উনি তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, এখানে চলে আসছে। শিক্ষক তার ছাত্রদেরকে বলছে তোমরা মাঠে নামো। শিক্ষকরা শেখ হাসিনার ছবি তার ওয়াল থেকে সরিয়ে ফেলেছে, বলল যে এরকম নেত্রীর ছবি আমাদের দেয়ালে থাকবে না। ছাত্ররা নেমেছে, শিক্ষক নেমেছে, আইনজীবী নেমেছে, শিল্পীরা নেমেছে, বিভিন্ন পেশার মানুষ যে যেখান থেকে পারছে তারা এই ছাত্রদের আন্দোলনে একত্রতা ঘোষণা করছে। আমার মনে হয় যারা এখনও করেননি তাদের উচিত যত দ্রুত সম্ভব এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেন। আপনি হয়তো আপনার বাসার সামনে হয়তো আন্দোলন হচ্ছে, আপনার ছাত্রদেরকে পানি সরবরাহ করেন। আপনি হয়তো দেশের বাইরে থাকেন, আপনি হয়তো সুযোগ আছে দেশে 2 মাস 3 মাস রেমিটেন্স পাঠাবেন না, 3 মাস পরে রেমিটেন্স পাঠান, দেখেন দেশের কি অবস্থা হয়। সরকারের এই আপনার টাকায় এই যে গুলিগুলো করছে, আকাশ থেকে হেলিকপ্টার, নিচে গাড়ি, পুলিশের হাতে বন্দুক। আজকে একটা ছবিতে দেখলাম যে আপনার ইন্ডিয়ার বাহিনী এখানে প্রকাশ্যে তাদের ড্রেস পরে এখানে গুলি করছে আমাদের ছেলেদের উপর। তো এটা তো আপনার টাকায় ইন্ডিয়ার বাহিনী যদি এখানে এসে গুলি করে, তার মানে হচ্ছে সরকারের প্রত্যক্ষ মদদে তারা গুলি করছে। এই সরকার তাদেরকে সাপোর্ট করছে এবং আপনার টাকায় সেটা হচ্ছে। এনিওয়েজ, আমি আমার শ্রোতাদের বলছি আপনারা আপনার জায়গা থেকে সর্বোচ্চটা আপনার সব ছাত্রদেরকে সাপোর্ট করেন, সর্বোচ্চটা করার চেষ্টা করেন। আমি আমার জায়গা থেকে করছি, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেন। এনিওয়েজ, অনেক কথা বলে ফেললাম। আসলে আমি ইমোশন ধরে রাখতে পারছি না। আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বলা দরকার। আমি আসলে অধৈর্য হয়ে যাচ্ছে এখানে দেশের বাইরে থেকে কিছু করতে না পারার কারণে। আসলে অনেক সময় এরকম হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, আমার এই ফিলিংসটা হচ্ছে। আমি আসলে ওদের জন্য কিছুই করতে পারতেছি না, আমি প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছি। এনিওয়েজ, চলুন শুরু করি আমাদের আজকের গল্প। হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর 2য় পর্ব আজ। নির্ধারিত সময়ে রানী আহুরা একটা সন্তানের জন্ম দিলেন, ফুটফুটে কন্যা শিশু। ছোট্ট মাথার তার ঢেউ খেলানো চুল, চোখ দুটো গ্রীষ্মের আকাশের মতো নীল, বুকে আঙ্গুলের নখের মতো একটা জারুল, দেখতে হুবহু জীবনের পবিত্র প্রতীকের মতো। এই শিশুর আগমনে ফারাও এবং তার পুরো প্রাসাদ, দেশের প্রতিটি মন্দিরের পুরোহিতরা এবং সারা মিশর আনন্দে মেতে উঠল। অবশ্য শিশুটি মেয়ে হওয়ায় কেউ যে মন খারাপ করল না তা নয়। প্রকাশ্যে কিছু না বললেও নিজেদের মধ্যে যে কানাঘুষা করতে লাগল, মিশরের জোড়া মুকুট মানায় নারীর নয়, পুরুষের মাথায়। এই শিশুর জন্মের খবর দেশ ছাড়িয়ে পল্লবিত হয়ে বিদেশেও পৌঁছল। বলা বলে হতে লাগল, দেবতাদের পাঠানো উপহার এই মেয়ে,
তার জন্ম মুহূর্তে মানবজাতির স্রষ্টা ক্ষেমদেবীর সঙ্গে আইসিস, নেপেথিস এবং হারুতের মতো দেবীরা স্বর্ণপ্রভার মতো আতুর ঘর আলোকিত করেছিলেন, ফারাও ফরমান জারি করলেন, দেশের যেখানে যেখানে রানী আহুরার নাম উৎকীর্ণ আছে প্রতিটি জায়গায় আমিনের ইচ্ছায় তার ভোরের তারার রজনী কথাটা খোদাই করে দিতে হবে। আমিন মন্দিরে নতুন একটা মিলনায়তন নির্মাণ করিয়ে তার দেয়ালে কুমার আবির আগমন এবং রানীর স্বপ্ন দর্শনের কাহিনী লিপিবদ্ধ করারও নির্দেশ দিলেন ফারাও। তবে রানী আহুরা এসব দেখার জন্য বেঁচে রইলেন না। মেয়ের জন্মের পর থেকেই তার শরীর খারাপ হতে লাগল। 14 দিন পবিত্রকরণ দিবসে তিনি ধাত্রীকে বললেন মেয়েকে নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন ফুটফুটে শিশুটির মুখের দিকে, আশীর্বাদ করলেন, কিছুক্ষণ কথা বললেন শিশুটির কা অর্থাৎ দ্বিতীয় সত্তার সঙ্গে। রানী বললেন, মেয়ের কাকে নিয়ে তিনি মেয়ের পাশে শুয়ে থাকতে দেখেছেন। জীবন এবং মরণের পর পুনরুত্থান দিবস পর্যন্ত যত বিপদ হতে পারে সব থেকে শিশুকে রক্ষা করার জন্য কাকে অনুরোধ করলেন তিনি। এরপর রানী বললেন, আমিনের ডাক শুনতে পাচ্ছেন তিনি? সন্তানের জন্য যে মূল্য দেওয়ার অঙ্গীকার করেছিলেন তার নিজের জীবন তা দেওয়ার জন্য ডাকছেন আমেন। স্বামী ফারাওয়ের দিকে তাকিয়ে মৃদু একটু হাসলেন রানী আহুরা। সেই হাসি মুখে নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। আনন্দ শোকে পরিণত হল। রানীর দেহ মমি করতে যে দিনগুলো লাগল সে কদিন সারা মিশর কাঁদল রানী আহুরার জন্য। নির্ধারিত সময়ে তার দেহ নীল নদের উপর দিয়ে বয়ে নিয়ে যাওয়া হলো রানীর উপত্যকার দিকে, তিনি নিজের জন্য যে দারুণ সমাধি মন্দির তৈরি করেছিলেন সেখানে। যেদিন রানী সেই স্বপ্ন দেখেছিলেন সেদিনে তিনি বুঝতে পারেন তার দিন ঘনিয়ে আসছে, তাই রাত দিন পরিশ্রম করিয়ে তিনি তার সমাধি মন্দির তার দেহ ধারণের জন্য সাজিয়ে ফেলেন। মহা ধুমধামের সঙ্গে রানী আহুরাকে সমাহিত করা হলো, সঙ্গে দেয়া হলো তার সব অলঙ্কার ও রত্নরাজি। ফারাও সত্যি সত্যি শোকাকুল হয়েছিল স্ত্রীর মৃত্যুতে। রানীর সমাধি মন্দিরের প্রার্থনা কক্ষে দরজ হাতে অর্ঘ্য দিলেন তিনি। আর যে নৌকায় করে রানীর মরদেহ নীলের উপর দিয়ে বয়ে আনা হয় সমাধি মন্দিরের প্রবেশ মুখে, সেটিকে পাথর আর বালি দিয়ে চিরদিনের জন্য চাপা দিয়ে দিলেন, যাতে করে পুনরুত্থান দিবসের আগে কেউ তার খোঁজ না পায়। বেড়ে উঠতে লাগলো রাজকীয় শিশুটি। বয়স যখন 6 মাস হল, লালন পালন ও শিক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হলো আমেন এর পূজারিনীদের সঙ্গে। রাজকুমারী নেতৃত্বয়া যেদিন জন্ম হয় একই দিনে অন্য একটি শিশুরও জন্ম হয় মিশরে। আমেনের মন্দির রক্ষকদের প্রধান মারমিস নিজের সৎ বোন জাদুকরী আশতিকে তিনি বিয়ে করেছেন। ক্ষমতাসীন ফারাও ও তার কন্যা নেতৃত্বয়া যেমন এখানকার ফারাও বংশের শেষ সন্তান, তেমনি বহু যুগ আগে বর্তমান ফারাও বংশ ক্ষমতার আসার আগে যারা মিশর শাসন করতেন সেই বংশের শেষ বৈধ উত্তরাধিকারী মারমিস। অনেক বছর আগে ফারাও সিংহাসনে বসার পরপরেই তার পারিষদের অনেকে মন্ত্রণা দিয়েছিলেন তিনি যেন মারমিস এবং তার বোনকে হত্যা করেন, তা না হলে একদিন তারা রক্তের অধিকারে মিশরের রাজ সিংহাসনের উপর দাবি ঘোষণা করে বিদ্রোহ করে বসতে পারেন। কিন্তু ফারাও স্বভাবত দয়ালু প্রকৃতির এবং কোনো ধরনের হত্যার পক্ষপাতী নন। হত্যা তো করলেনই না, বরং মারমিসকে ডেকে পাঠিয়ে তিনি সব কথা খুলে বললেন। ফারাওয়ের কথায় অভিভূত মারমিস ষষ্ঠাঙ্গে প্রণতি জানিয়ে বললেন, ও মহামহিম ফারাও, দেবতারা খুশি হয়ে আমার বংশকে ক্ষমতাচ্যুত করে আপনার বংশকে ক্ষমতায় বসিয়েছেন। আমার পূর্বপুরুষেরা রাজা ছিলেন, এই কারণে আমি কি কখনো আপনার বিরুদ্ধে কোনো কথা বলেছি বা আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো রকম ষড়যন্ত্র করেছি? আপনার সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমার সৎবোন জ্ঞানী মহিলা আশতিকে আমি বিয়ে করতে মনস্থির করেছি। আপনার বিশ্বস্ত বিনীত সেবক হিসেবে শান্তিতে আমরা জীবন কাটিয়ে দিতে চাই। ও মহামহিম ফারাও, আমাদের নির্দোষ রক্তে হাত রাঙ্গালে দেবতাদের অভিশাপ পড়বে আপনার এবং আপনার বংশের উপর। আমাদের প্রেতাত্মারাও কবর থেকে উঠে এসে আপনাকে তাড়া করে ফিরবে। মারমিসের কথায় ফারাওয়ের হৃদয় গলে গেল।
জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা নিদর্শন হিসেবে তিনি রাজদণ্ড এগিয়ে দিলেন। মার্মিস ভক্তি ভরে চুম্বন করলেন তাতে। মার্মিস, তুমি মাননীয় মানুষ, ফারাও বললেন। পদমর্যাদায় না হলেও রক্তের মর্যাদায় তুমি আমার সমান। দেবতারা তাদের উদ্দেশ্য সাধনের জন্য একজনকে উঁচুতে তোলেন, অন্যকে নিচুতে নামান। আমি বিশ্বাস করি তুমি আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, তাই আমিও তোমার বা তোমার বোন জাদুর কর্তী আস্তির কোনো ক্ষতি করব না, বরং তুমি হবে আমার বন্ধু এবং পরামর্শদাতা। ফারাও মার্মিসকে উচ্চ পদ এবং মর্যাদা দেওয়ার প্রস্তাব করলেন, কিন্তু মার্মিস বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে বললেন, এতে অনেকে ঈর্ষান্বিত হয়ে পিছনে লাগবে, যার পরিণতি হবে তার মৃত্যু। তিনি জানেন লম্বা গাছে আগে ঝরে পড়ে। অগত্যা ফারাও তাকে আমেন এর মন্দিরের রক্ষকদের প্রদান করার পাশাপাশি তাকে সচ্ছল জীবনযাপনের জন্য জমি আর বাড়ির ব্যবস্থা করে দিলেন। আর মার্মিস যাই বলুন না কেন, ফারাও তাকে বন্ধু এবং একান্ত উপদেষ্টা হিসেবেই নিলেন। তার সব পরামর্শই তিনি শোনেন। পরে মার্মিস আস্তিকে বিয়ে করেন, তবে ফারাওয়ের মতো তিনিও দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। রাজকুমারী তুয়া, আমেনের ভোরের তারার জন্ম যেদিন হল, সেদিন আস্তিও একটা কন্যা সন্তানের জন্ম দিলেন, রাজকীয় চেহারার স্বাস্থ্যবান এক পুত্র সন্তান। বংশের ধারা অনুযায়ী গায়ের রং ফর্সা হলেও চোখ দুটো তার চকচকে কালো। শিশুটিকে কোলে নিয়ে ধাত্রী বলে উঠল, দেখেছ এই বাচ্চার মাথাটা ঠিক মুকুট পরাবার মতো। আনন্দে সব কথাবার্তা ভুলে অথবা দেবতাদের প্রেরণায় আস্তি বলে উঠল, হ্যাঁ, আমারও মনে হয় এই মাথায় রাজমুকুট শোভা পাবে। ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন আস্তি। নিজের রাজকীয় পূর্বপুরুষ তাদের রাজবংশের প্রতিষ্ঠাতার নামে তার নাম রাখলেন রামেস। এক গুপ্তচর আস্তির কথা শুনে ফেলে সঙ্গে সঙ্গে গিয়ে জানালো ফারাওয়ের মন্ত্রণা পরিষদকে। পরিষদ আস্তির কথাগুলোকে অশুভ সংকেত হিসেবে ধরে নিলেন। পূর্বতন এক রাজার নামে ছেলের নাম রাখার ব্যাপারটিও তারা সন্দেহজনক বলে বিবেচনা করলেন। তারা ছেলেটিকে হত্যা করার পরামর্শ দিলেন ফারাওকে, যেমন দিয়েছিলেন তার বাবা মার্মিসের ব্যাপারে। কিন্তু ফারাও মৃদু হেসে তাদের প্রশ্ন করলেন, তারা কি চান তিনি একই দিনে জন্ম নেয়া আরেকটি শিশুর রক্ত দিয়ে তার সন্তানের জন্ম উৎসব পালন করবেন? রা সবার উপর সমানভাবে তার মাহাত্ম্য বর্ষণ করেন, বললেন ফারাও। কে বলতে পারে উচ্চ বংশে জন্ম নেয়া ওই শিশু বড় হয়ে আমেনের দয়ার মিশর যে উত্তরাধিকারী পেয়েছে তার বিপদের বন্ধু হবে না? দেবতাদের বিধান মতে সব চলতে দিন, আমি কে যে দেবতাদের ইচ্ছায় বাদ সেধে একটা জীবনের ইতি ঘটাব? অতএব বেঁচে রইল রামেস। মার্মিস এবং আস্তি যখন জানতে পারলেন কিভাবে বেঁচে গেছে তাদের সন্তান, তারা অকুণ্ঠ চিত্তে ধন্যবাদ জানালেন ফারাওকে। মার্মিসের বাসা আমেনের বিশাল মন্দিরের সীমানার প্রাচীরের ভেতরে, আমেনের প্রধান পূজারিনীর প্রাসাদের কাছে। এই প্রাসাদেই লালিত পালিত হচ্ছে রাজকুমারী নেতের তুয়া। রানী আহুরা মারা যাবার পরপরই ফারাও ঘোষণা করে দেন, রাজরক্ত যার দেহে নেই এমন কোনো নারী রাজকন্যাকে বুকের দুধ দিতে পারবে না। ফারাওয়ের এই নির্দেশের ফলেই আস্তি নিয়োগ পেলেন রাজকুমারীর স্তন্যদাত্রী বা প্রধান লালনকারী হিসেবে। তুয়ার দাইমা হয়ে উঠলেন আস্তি। রাতের পর রাত তার কোলে তার ছেলে রামেশের পাশে শুয়ে বেড়ে উঠতে লাগল তুয়া। হামাগুড়ি দেয়া, হাঁটা থেকে শুরু করে কথা বলা সবই দুটি শিশু শিখল একসঙ্গে। আর একটু বড় হয়ে দুজন হয়ে উঠল খেলার সাথী। এইভাবে শুরু থেকেই তারা যমজ ভাই বোনদের মতো একজন আরেকজনকে ভালোবেসে বড় হয়ে উঠতে লাগল। তবে ছেলেটা অনেক বেশি সাহসী আর দুর্দান্ত প্রকৃতির হলেও মেয়েটাকে সবসময় দেখা যায় সর্দারের ভূমিকায়। সেই রাজকন্যা এবং সিংহাসনের উত্তরাধিকারী এমন সব কথা শুনতে শুনতে এবং সবার কাছ থেকে সম্মান এবং কুর্নিশ পেতে পেতে
নেতের তোয়ার ভেতর অহমিকাবোধ তৈরি হওয়া যে একটা ঘটনা তা নয়। সিংহাসনের উত্তরাধিকারী হবে এ ধরনের কথাবার্তা বা পারিষদ পুরোহিতদের কুর্নিশের মতো ব্যাপারগুলো সে খেয়ালই করে না। আসলে ভেতর থেকে ফুটে বেরোনোর আশ্চর্য এক শক্তির কারণেই নেতার আসনটি থাকে তার দখলে। ৮-১০টি স্বাস্থ্যবান শিশুর মতো নেতের তোয়া প্রাণোচ্ছল, সপ্রতিভ। তবে একটি দিক থেকে সে আর সব ছেলে মেয়ের চাইতে আলাদা। দিনের একটা নির্দিষ্ট সময় সে কাটায় সম্পূর্ণ একা নির্জনে। সে নিজে এর নাম দিয়েছে নীরব প্রহর। এই সময় কোনো পরিচারিকা, প্রাসাদের কোনো মহিলা, তার পালক মা, আস্তি বা এমনকি রামেশও তার কাছে আসতে পারে না। নীরব প্রহর কাটিয়ে সে হেঁটে বেড়ায় মন্দিরের বিশাল স্তম্ভগুলোর ভেতর দিয়ে, দেয়ালে খোদাই করা ভাস্কর্য দেখে খুঁটিয়ে খুঁটিয়ে। ফারাওয়ের সন্তান হিসেবে সব জায়গায় তার অবাধ যাতায়াত। মন্দিরের একেবারে ভেতরে সংরক্ষিত এলাকায় চলে যায় নেতের তোয়া। দেবতাদের পাথরের তৈরি মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকে অপলক চোখে। ভোরের তারা, কি এত দেখো তুমি ওইসব পাথরের মূর্তির ভেতর? ছোট রামেশ একদিন তাকে জিজ্ঞেস করেছিল। নিরস জিনিসগুলো পৃথিবীর সৃষ্টির পর থেকে কোনোদিন নড়েনি, আমার ভয় লাগে ওগুলো দেখলে। মোটেই নিরস নয়, আর ওগুলো দেখলে আমারও ভয় লাগে না বলেছিল তোয়া। ওরা আমার সাথে কথা বলে, যদিও সব কথা আমি বুঝতে পারি না। কথা বলে? পাথর আবার কি করে কথা বলে? আমি জানি না, মনে হয় ওদের আত্মা কথা বলে, আমাকে নানা রকম গল্প শোনায়। আমার জন্মের আগে যা ঘটেছে, আমার মৃত্যুর পর যা ঘটবে, সব ওরা বলে। এখন চুপ করো, আমি বলেছি। ওরা আমার সাথে কথা বলে। রামেশের বয়স 7 বছর হওয়ার পর প্রতিদিন সকালে তাকে মন্দিরের বিদ্যালয়ে নিয়ে যাওয়া হতে লাগল। সেখানে পুরোহিতেরা তাকে খাগড়ার কলম দিয়ে কাঠের ফলকের উপর লিখতে শেখান আর মিশরের সব দেবতাদের কাহিনী শোনান। এই সময়টায় রাজ অন্তপুরের মহিলা এবং পূজারিনীদের কাছে নানা বিষয়ে পাঠ নেয় নেতের তোয়া। তারপরেও অনেকটা সময় তাকে একা কাটাতে হয়। ফারাওয়ের নির্দেশে অন্য কোনো ছেলে বা মেয়েকে তার সঙ্গে খেলতে দেয়া হয় না। এর কারণ সম্ভবত মন্দিরে তার বয়সী রাজরক্তধারী আর কোনো ছেলে বা মেয়ে নেই। একদিন বিকেলে বিদ্যালয় থেকে ফিরে রামেশ রাজকন্যাকে জিজ্ঞেস করল, তাকে ছাড়া তোয়ার একা একা লাগে কিনা। তোয়া বলল, না, কারণ তার আরেকজন সাথী আছে। সে কে? ঈর্ষার সাথে জিজ্ঞেস করল রামেশ। দেখাও তাকে, আমি তার সাথে লড়াই করব। তাকে তো তুমি দেখতে পাবে না রামেশ, সে আমার কা। তোমার কা? কা সম্পর্কে আমি শুনেছি, কিন্তু কখনো দেখিনি। কেমন এই কা? আমার মতোই, তবে কোনো ছায়া ফেলে না, আর শুধু তখনই আসে যখন আমি খুব নির্জনে একা একা থাকি। তার কথা প্রায়ই শুনি, কিন্তু দেখা পাই খুব কম, কারণ আলোর সাথে তা মিশে থাকে। আমি কায়ে বিশ্বাস করি না, ঝাঁজের সাথে বলল রামেশ। তুমি মনে মনে বানিয়েছ এগুলো। দুজনের এই আলাপের কদিন পরেই এমন একটা ব্যাপার ঘটল যে রামেশ তার কা বিষয়ের ধারণা পাল্টাতে বাধ্য হল। মন্দিরের ভেতর দিকে এক লুকানো উঠানে একটা পার বাঁধানো পুকুর আছে। বলা হয় পবিত্র কুমিরের আবাস এই জলাশয়। জনশ্রুতি, বিশাল জন্তুটা কয়েকশো বছর ধরে এখানে আছে। রামেশ ও তোয়া শোনার পর থেকেই এই কুমির দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু পারেনি। পুকুরটির চারপাশে উঁচু দেয়াল, তার একটিমাত্র তামার দরজায় সবসময় তালা মারা থাকে। প্রতি 8 দিন পর পর পুরোহিতেরা খাবার নিয়ে যায় কুমিরের জন্যে, জ্যান্ত ছাগল আর ভেড়া, কখনো কখনো বাছুর। সেগুলোর কোনোটাই কখনো ফেরত আসে না। একদিন রামেশ দেখল তামার দরজা দিয়ে বেরিয়ে আসছে পুরোহিতেরা। তাদের যার কাছে চাবি থাকে তাকে বলা হয় দরজার অভিভাবক। সেদিন এই লোকটি দরজার তালা লাগানোর পর যখন কোমরের থলেতে চাবি গুজে রাখছে, অসাবধানে চাবিটা থলের ভেতরে না ঢুকে পড়ে গেল মাটিতে। ওদিকে তখন খাওয়ার সময় হয়ে গেছে। দরজার অভিভাবক লোকটা মোটাসোটা ভোজন রসিক,
দ্রুত পায়ে সে চলে গেল খাবার ঘরের দিকে। চাবিটা যে পড়ে গেছে টেরও পেল না। সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রমেশ চাবিটা তুলে নিয়ে ছুটল রাজকুমারীর কাছে। ভোরের তারা, বলল রমেশ, আজ বিকেলে আমি তোমার বিদ্যালয়ে ফেরার পর থেকে ওরা যখন তোমার সঙ্গে আমাকে খেলতে দেবে তখন আমরা ওই পুকুরের ভয়ঙ্কর জন্তুটা দেখতে যাব। ওই দেখো, দরজা চাবি পেয়েছি। কিভাবে চাবিটা পেয়েছে রাজকুমারীকে তা শোনাল রমেশ। শেষে যোগ করল, 7 দিন পার হওয়ার আগে মোটা পুরোহিত আর এই চাবি খুঁজবে না। আমাদের দেখা শেষ হয়ে গেলে চাবিটা আমি ফিরিয়ে দিয়ে আসব। বলবো কুড়িয়ে পেয়েছি, অথবা চুপি চুপি তার থলেতেও রেখে দিয়ে আসতে পারি। তুয়ার চোখ চকচক করে উঠল। পবিত্র দানবটার কথা শোনার পর থেকেই ওটা দেখার জন্য সে অস্থির হয়ে আছে। রমেশেরও তাই সারাটা দিন গেল অস্থিরতার ভেতর। বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে এক সহপাঠীর কাছ থেকে একটা কবুতর জোগাড় করে আনলো জন্তুটাকে খাওয়ানোর জন্য। কিন্তু রাজকুমারীর মন তখন অন্যরকম। আমার মনে হয় না পবিত্র কুমির দেখতে যাওয়াটা আমাদের উচিত হবে, দ্বিধার সঙ্গে বলল তুয়া। কেন? বিস্মিত রমেশ। কেউ ওখানে থাকবে না যে আমাদের দেখে ফেলবে। তাছাড়া চাবিটা আমি তেল মেখে রেখেছি, খোলার সময় কোনো শব্দ হবে না। আমার কা বলেছে কাজটা ঠিক হবে না রমেশ, ওখানে গেলে বিপদে পড়তে হবে। ওহ, নিষ্ঠুর শ্বেত নিয়ে যাক তোমার কাকে। রাগে ফেটে পড়ল রমেশ। আমাকে দেখাও, আমি কথা বলবো তার সাথে। সেটা সম্ভব না রমেশ, কারণ আমি সে। তার চেয়ে বড় কথা, শ্বেত যদি তাকে নিয়ে যায় তাহলে আমাকেই নিয়ে যাবে। এ কথা তোমার বলা ঠিক হয়নি। কাঁদতে শুরু করল রমেশ। ফোঁপাতে ফোঁপাতে বলল, তুয়াকে বিশ্বাস করা তার ঠিক হয়নি। কবুতরটা জোগাড় করতে তাকে তার ব্রোঞ্জের ছোরাটা হাতছাড়া করতে হয়েছে। শেষবার যখন ফারাও মন্দিরে এসেছিল তখন তিনি তাকে ওই ছোরা উপহার দিয়েছিলেন। এখন ছোরাটা খোয়ানোর কথা শুনলে ফারাও নিশ্চয়ই রাগ করবেন। রমেশের কান্না দেখে মন গলে গেল তুয়ার। নরম করে সে বলল, কেন আমরা নিছক মজা করার জন্য নিরীহ একটা কবুতরের প্রাণ নেব? ওর প্রাণ তো নেওয়া হয়ে গেছে, রমেশ বলল। এমন ডানা ঝাপটানো করছিল যে পুরোহিত যেন দেখে না ফেলে, সেজন্য ওটার উপর বসে পড়েছিলাম আমি। পুরোহিত যখন চলে গেলেন উঠে দেখি মারা গেছে। এই যে দেখো। তুমি তো আর মেরে ফেলতে চাওনি, সুতরাং তোমার দোষ হয়নি, বেশ একটা বিচক্ষণতার ভঙ্গিতে বলল তোয়া। যা হোক, এখন মনে হচ্ছে আমরা একবার মাত্র দেখলেও খুব ক্ষতি হয়ে যাবে। আমার কাছে এমনটাই বোঝাতে চাইনি। তাছাড়া কবুতরটাও নষ্ট হবে, এর অর্থ দাঁড়াবে একেবারেই অকারণে মরল বেচারি। রমেশও একমত হলো তার সাথে। এর চেয়ে দুঃখের আর কিছু হবে না তাহলে। অতএব দুজন বাগান পেরিয়ে পাটি পেটিপে দেয়ালের ছায়া ছায়ায় এগিয়ে গেল তামার দরজাটার কাছে। দুরু দুরু বুকে বিরাট চাবিটা ঢুকালো রমেশ তালার ভেতর। খুলে গেল তালা। দুজনে সর্বশক্তি প্রয়োগ করে দরজার ভারী হুড়কোটা টেনে খুলল। পাছে কোনো কারণে বিশ্বাসঘাতকতা করে বসে চাবিটা, এই ভেবে সেটা তালা থেকে খুলে নিয়ে রমেশ সামান্য ফাঁকা করল দরজার কপাট এবং কোনো মতে ঠেলে ঠুলে ঢুকে পড়ল নিষিদ্ধ জায়গাটায়। ঢুকার সঙ্গে সঙ্গে দুজনের মনে হলো তক্ষুনি ছুটে পালায়। পুরো জায়গাটায় অমন কিছু আছে যা ভয় ধরিয়ে দেয় মনে। ভয়ানক দুর্গন্ধে তুয়া অসুস্থ বোধ করতে লাগল। পুকুরটা বেশ বড়, পিচ্ছিল আঠালো পানি তাতে। উঁচু দেয়ালের ছায়ায় তা কালো দেখাচ্ছে। পুকুরের মাঝখানে কৃত্রিম একটা দ্বীপ, তার চারপাশে পাড় দিয়ে চলে গেছে সরু পথ। এই পথের এক জায়গায় কয়েকটা গাছ একটা ঝুপ মতো তৈরি করেছে। তার পাশে পাথর বাঁধানো একটু ঢালু জায়গা। ছোট্ট একটা নৌকার গোলয় ঠেকানো রয়েছে সেখানে। নৌকার উপর দাঁড় কয়েকটা, তবে কুমিরের কোনো চিহ্ন কোথাও নেই। কোথাও ঘুমিয়ে আছে, ফিসফিস করে বলল তোয়া। চলো চলে যাই, এই পচা গন্ধ আমার ভালো লাগছে না।
পচা গন্ধ কোথায়? বলল রমেশ। আমি তো পদ্মফুল ছাড়া আর কিছুর গন্ধ পাচ্ছি না। চলো জাগাই কুমিরটাকে। এ পর্যন্ত এসে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। তুমি নিশ্চয়ই ভয় পাওনি? না না, ভয় পাবো কেন? বলল তোয়া। জাগালে তাড়াতাড়ি জাগাও। রমেশ যা বলেনি তা হলো ইচ্ছে করলেও এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ ওর ঢোকার পরই দরজা বন্ধ হয়ে গেছে এবং ভেতর দিকে কোনো চাবির চিহ্ন নেই। পুকুর পাড়ে সরু পথ ধরে এগিয়ে চলল ওরা, কিন্তু কুমিরটাকে দেখা গেল না। ওদের সারা শব্দ পেয়ে জাগলও না সেটা। চলো নৌকায় উঠে খুঁজে দেখি, বলল রমেশ। ওই দ্বীপে লুকিয়ে আছে হয়তো। পাথরের ঢালু ঘাটটার কাছে নিয়ে গেল রমেশ তুয়াকে। পাশেই পড়ে আছে কুমিরকে শেষবার যে খাবার দেওয়া হয়েছিল তার উচ্ছিষ্টাংশ। দেখেই গা ঘিনঘিন করে উঠল তুয়ার। তাড়াতাড়ি উঠে পড়ল নৌকায়। গুলোই ধরে একটা ধাক্কা দিয়ে রমেশও লাফ দিয়ে নৌকায় উঠে দাঁড় তুলে বাইতে শুরু করল। দ্বীপটার চারপাশে পুরো এক চক্কর দিয়ে আসার পরও কুমিরটার কোনো চিহ্ন দেখা গেল না। মনে হচ্ছে না আদৌ কোনো কুমির এখানে আছে, বলল রমেশ। কবুতরটা দিয়ে দেখো না, পরামর্শ দিল তুয়া। কৌতূহল ফিরে আসছে তার মনে। তাই তো, এতক্ষণ কেন মনে পড়েনি? সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল রমেশ। মরা পাখিটাকে থলে থেকে বের করে ডানা দুটো মেলে ধরল, যেন ওটাকে জ্যান্ত মনে হয়। পানিতে ছুঁড়ে দিয়ে বলে উঠল, ও পবিত্র কুমির, জেগে ওঠো। তারপর কতক্ষণ পর ওরা বলতে পারবে না, আতঙ্ককর আকস্মিকতায় দুজন দেখল কুমিরটা জেগে উঠেছে। আসলে একটা মাথা উঠে এসেছে পানির নিচ থেকে। দুটো নিষ্প্রাণ চোখ, হাঁ করা মুখটায় অগণিত দাঁত। মাথার পেছনে দানবীয় জন্তুটার বিশাল শরীর, কত হাত লম্বা কে জানে। মুহূর্তের মধ্যে 2 সারি সাদা দাঁত গিলে ফেলল কবুতরটাকে। তারপর সব উধাও। এই হলো পবিত্র কুমির, রুদ্ধশ্বাসে বলল রমেশ। পানের উপর তোলপাড়ের দিকে তার চোখ। আর্জন ফারাওয়ের শাসনকাল জুড়ে এখানে আছে, এখন আমরা দেখলাম। হ্যাঁ, বলল তোয়া, এবং আমি আরও একবার ওটাকে দেখতে চাই না। এক্ষুনি আমাকে নিয়ে চলো এখান থেকে, নইলে তোমার বাবাকে বলে দেব। এই হুমকির পর আর কোনো কথা থাকে না। ছু মেরে দাঁড় তুলে নিল রমেশ। এই সময় হঠাৎ ওদের প্রায় নিচে আবার মাথা তুলল প্রাচীন কুমিরটা। ভয়ঙ্কর হাঁ করে তরতরিয়ে আসতে লাগল নৌকার পেছন পেছন। আতঙ্কে অস্থির তুয়া চিৎকার করে তার কা সম্পর্কে কিছু একটা বলল। ওকে বলো কুমিরটাকে যেন দূরে রাখে, চিৎকার করল রমেশ। কাদের কেউ ক্ষতি করতে পারে না। কিন্তু কুমিরটাকে দূরে রাখা গেল না। ধূসর রঙের নাক বাড়িয়ে এসে এমনভাবে থাবা মেরে নৌকার পেছন দিকটা টেনে ধরল যে নৌকার আমিষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কুমিরটা হা করে মুখ বাড়াল নৌকার আরোহীদের গিলে ফেলবার জন্য। ও খেয়ে ফেলবে আমাদের, ও আমাদের খেয়ে ফেলবে, চিৎকার করে উঠল তোয়া। সেই মুহূর্তে নৌকা ঘাট ছুঁয়ে সাঁ করে আত পাক ঘুরে গেল। গুলোই এসে আঘাত করল কুমিরের মাথায়। ঘা খেয়ে ভয়ানক খেপে গিয়ে কুমিরটা গোলয়ের উপর থাবা বসিয়ে নৌকায় উঠে পড়ার চেষ্টা করল। গোলয়ের কাছে বসেছিল তোয়া। আতঙ্কে চিৎকার করে উঠল সে। এদিকে কুমিরের থাবার টানে নৌকার সামনের অংশে বেশ খানিকটা হেলে পড়ে পানি উঠতে শুরু করেছে। বয়স যত অল্পই হোক, রমেশের ভেতর সুপ্ত দুর্জয় সাহস জেগে উঠল। পারে লাফিয়ে পড়ো, লাফিয়ে পড়ো, তুয়ার উদ্দেশ্যে চিৎকার করেই সে তার পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে সরীসৃপটার মাথায় দাঁড় বাঁধিয়ে ঠেলে ডাকল, চলে এসো রমেশ। ডাঙ্গায় লাফিয়ে পড়ে চিৎকার করল তুয়া। কিন্তু এলো না রমেশ। ওর ছোট্ট সাহসী হৃদয়ে তখন ভাবনা, ও সরলেই কুমিরটা তোয়াকে তাড়া করে খেয়ে ফেলবে। যতক্ষণ পারল ও দাঁড় চেপে ধরে রইল কুমিরের মাথায়। একসময় কুমিরটা দাঁড় থেকে
মাথা ছাড়িয়ে নিয়ে খপ করে কামড় লাগালো দ্বারের ফলায়। কাঠের দ্বার দুটুকরো হয়ে গেল। কুমিরটা তখন ডাঙ্গায় যেখানে তাকে খাবার দেয়া হয় সেই জায়গার দিকে এগোতে শুরু করেছে। তুয়া দাঁড়িয়ে সেখানে। এক মুহূর্ত দেরি না করে রমেশ পানিতে লাফিয়ে পড়ে সর্বশক্তিতে ঘুষি মারল কুমিরটার চোখে। ব্যথা একটু থমকালো কুমিরটা। পর মুহূর্তে ছু মেরে রমেশের ডান হাত কামড়ে ধরে তাকে টেনে নিয়ে চলল পুকুরের মাছের দিকে। একটা শব্দও করেনি রমেশ, কিন্তু তুয়া দেখতে পেল তার মুখে তীব্র যন্ত্রণার ছাপ। সাহায্য করো আমাকে, আমেন, সাহায্য করো। কাঁদো কাঁদো স্বরে মিনিত করল তুয়া। লাফ দিয়ে গিয়ে ধরে ফেলল রমেশের অন্য হাতটা। পাথরের একটা খাঁজে পা বাঁধিয়ে টানতে শুরু করল প্রাণপণে। কিন্তু কুমিরের টান প্রচণ্ড। তুয়ার একবার মনে হলো পারবে না সে রমেশকে ধরে রাখতে, পড়ে যাবে মুখ থুবড়ে, তারপর ডুবে মরবে অথবা রমেশের সঙ্গে কুমিরের পেটে যাবে। পর মুহূর্তে কিছু একটা হলো। তুয়া আর রমেশ ছিটকে এসে পড়ল পাথরের উপর। দুজন উঠে দাঁড়িয়ে টলতে টলতে এগুলো পুকুর পাড়ের সরু পথ ধরে। তুয়া খেয়াল করল রমেশ বিবনের মতো তাকিয়ে আছে নিজের ডান হাতের দিকে। তুয়াও দেখল রক্তে মাখামাখি হাতটায় করে আঙ্গুল নেই। এরপর পুকুরের প্রাচীর তামার দরজার ভারী কিছু আঘাতের একটা শব্দ ছাড়া আর কিছু মনে নেই তাদের। জ্ঞান ফিরে তুয়া দেখল মারমিসের বাসায় শুয়ে আছে সে। দাইমা আস্তি ঝুঁকে আছে তার উপর। কাঁদছেন আস্তি। কাঁদছ কেন দাইমা? জিজ্ঞেস করল তুয়া। আমি তো বেঁচে আছি। আমার ছেলের কথা ভেবে কাঁদছি রাজকুমারী, আস্তি বললেন। রমেশ মারা গেছে? না, ভোরের তারা। ও ওর কামরায় শুয়ে আছে, কিন্তু ফারাও শিগগিরই ওকে হত্যা করার আদেশ দেবেন। মিশরের ভবিষ্যৎ রানীকে মহাবিপদের মধ্যে নিয়ে গিয়েছিল সে। মোটেই না। লাফ দিয়ে উঠে বসল তোয়া। ও আমার জীবন বাঁচিয়েছে। রাজকন্যার কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলেন ফারাও। প্রাসাদ থেকে ছুটতে ছুটতে এসেছেন তিনি। মুখটা ফ্যাকাশে, উদ্বেগে কাঁপছে দেহ। তাকে জানানো হয়েছে পানিতে ডুবে গিয়েছিল তার মেয়ে, কিন্তু ফারাও যখন দেখলেন মেয়ে তার শুধু বেঁচেই নেই, আছে একেবারে অক্ষত, তিনি খুশি ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়লেন পাশে। দেবতাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। তুয়া বাবাকে চুমু খেয়ে তার প্রাজ্ঞ চোখ দুটোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তিনি এত ভয় পেয়েছেন কেন? ভয় পাব না? আমি ভেবেছিলাম তুমি মারা গেছ। কেন এমন ভাবলে? সবার বড় দেবতা আমেন আমার জন্মের আগে না প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সবসময় আমাকে রক্ষা করবেন? অবশ্য রমেশ না থাকলে আজ যে কি হতো। রমেশের নাম শুনেই রাগে জ্বলে উঠলেন ফারাও। ওই বজ্জাত ছেলেটার কথা আর বলবে না। যতক্ষণ না মরে ওকে চাপকানো হবে। এসব কথা ভুলে যাও বাবা, সোজা হয়ে বলল তুয়া। রমেশ মারা গেলে আমিও মারা যাব। আজ যা ঘটেছে এর সব দায় আমার, ওর নয়। আমার আমাকে সতর্ক করেছিল যেন ওই কুমির দেখতে না যাই, কিন্তু রমেশকে কোনো কাজ সতর্ক করেনি। তার চাইতে বড় কথা, ওই অশুভ কুমির আমাকে গিলে ফেলত যদি না রমেশ তার সাথে যুদ্ধ করে আমাকে বাঁচাত। নিজের জীবনের কথা ও একবারও ভাবেনি। পুরো ঘটনা আমি বলছি, শুনো। দুই ছেলেমেয়ের কুমির দেখতে যাওয়ার পুরো বিবরণ শুনে ফারাও রমেশকে ডেকে পাঠালেন। ধরাধরি করে নিয়ে আসা হলো ছেলেটাকে। প্রচুর রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়েছে। ফারাওয়ের সামনে একটা তেপায়ে বসিয়ে দেওয়া হলো তাকে। আমাকে হত্যা করুন মহামহিম ফারাও, দুর্বল কণ্ঠে বলল রমেশ। আমি পাপ করেছি। রাজকন্যাকে আমি বিপদের মধ্যে নিয়ে গিয়েছিলাম, তবু আমার আত্মা যে রাজকন্যাকে রক্ষা করার জন্য আমাকে ওই ভয়ঙ্কর যন্ত্রের সঙ্গে লড়বার শক্তি জুগিয়েছে, সেজন্য আমি খুশি মনে মরব।
সত্যিই কাজটা খুব খারাপ হয়েছে, মাথা নেড়ে বলল ফারাও। তুমি পুরো হাতটা হারাতে পারতে, এমনকি জীবনও। তবু তোমার প্রশংসা না করে পারছি না। রাজকীয় হৃদয় আছে তোমার। তুমি তোমার খেলার সাথীকে বাঁচিয়েছ, আর এখন আমার সামনেই নিজের ঘাড়ে সব দোষ টেনে নিচ্ছ। মার্মিসের পুত্র, আমি তোমাকে ক্ষমা করছি। আজ বুঝতে পারছি, জন্মের পরপরই তোমাকে হত্যা করার পরামর্শ যারা দিয়েছিল, তাদের কথা না শুনে আমি বুদ্ধিমানের কাজেই করেছি। ঝুঁকে ছেলেটির কপালে চুমু খেলেন ফারাও। তারপর দেশের সেরা চিকিৎসকদের তার চিকিৎসার ভার নেয়ার নির্দেশ দিলেন। আর কবুতর সংগ্রহের জন্য যে ছোরা দান করতে হয়েছিল, সেটার জায়গাটায় ফারায় আজ রামেশকে দিলেন সোনার বাটওয়ালা একটা তলোয়ার। বাটটা দেখতে কুমিরের মতো। ফারাও রামেশকে বললেন, একদিন যে রানী হবে সারা জীবন, সে যেন সাহসিকতার সঙ্গে ওই তলোয়ার দিয়ে তাকে রক্ষা করে। উপরন্তর রামেশ বয়সে বালক হলেও ফারাও তাকে রাজানুগ্রহ ভাজন রাজপুরুষ খেতাবে ভূষিত করলেন। সেই সাথে দিলেন একটা উপাধি, যার অর্থ রাজকীয় নারীর রক্ষাকর্তা। ফারাও চলে যাবার পর ভবিষ্যতক্তা আসক্তি ফারাওয়ের দেয়া তলোয়ারটা দেখলেন। রাজরক্ত দেখতে পাচ্ছে এতে, বলে সেটা ছেলের হাতে ফিরিয়ে দিলেন তিনি। এরপর থেকে আর কখনো রামেশ আর তুয়াকে একা একা একসাথে খেলতে দেওয়া হয়নি। রাজকন্যা যেখানেই যাক, তার সাথে থেকেছে এক বা একাধিক অভিজাত মহিলা এবং রক্ষী। বছর দুয়েকের মধ্যে রামেশকে সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য এক সেনাধ্যক্ষের হাতে তুলে দেয়া হলো। তখন থেকে নেতের তুয়া তার দেখা পায় না বললেই চলে। তবু ওদের ভেতর এমন একটা বন্ধন রয়ে গেল, চোখের অদেখায় যা হারিয়ে যায় না। এরই মধ্যে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। প্রতি রাতে তুয়া যখন আমিনের উদ্দেশ্যে প্রার্থনা করে, বাবা ফারাও এবং মা আহুরার আত্মার মঙ্গল কামনার পরেই সে রামেশের জন্য প্রার্থনা করে যেন শিগগিরই তাদের দেখা হয়। সময় বয়ে গেল তার নিজের গতিতে। আমিনের ভোরের তারা রাজকুমারী নেতের তোয়া যৌবনে পদার্পণ করল। তার পরিশুদ্ধির আনুষ্ঠানিকতা সম্পন্ন হল ধুমধামের মাধ্যমে। রূপে গুণে অদ্বিতীয়া নেতের তোয়া, সারা মিশরে তার জুড়ি খুঁজে পাওয়া যাবে না। রুজু দীর্ঘাঙ্গিনী মেয়েটির দুচোখ সাগরের মতো নীল, ভোরের সূর্যের মতো গোলাপি গাল, আর মাথার চুলগুলো খোপা করে সোনার জালে ঢাকা না থাকলে কোমর ছাড়িয়ে পড়ে। মেধা ও জ্ঞানেও তার জুড়ি মেলা ভার। পুরোহিত পূজারিণীরা যা যা তারা জানেন, সবই তাকে শিখিয়েছেন। বিনা বাদন এবং নাচ গানেও সে পটু হয়ে উঠেছে। আর কে আমেনের দেয়া তার তাকে দিয়েছে আরও গভীর জ্ঞান। ঘুমন্ত পৃথিবী যেমন রাতের অন্ধকারে শিশিরকণা সংগ্রহ করে, তেমনি নিজের অজান্তে শয়নে স্বপনে জাগরণে সে পেয়েছে সেই জ্ঞান। উপরন্তু পিতা প্রাজ্ঞ ফারাও তাকে শিখিয়েছে রাষ্ট্র পরিচালনা এবং শত্রুকে প্রতিহত করার তাবৎ কলাকৌশল। লেখাপড়া যখন শেষ হল, আরেকটু আগ বাড়িয়ে ফারাও তুয়াকে রাষ্ট্র পরিচালনার সহযোগী করে নিলেন। ফারাও বলেন, বরাবরই আমি শারীরিকভাবে দুর্বল, তার উপর বুড়ো হয়েছি। এই বিশাল মুকুটের ভার আমার মাথার বহন করতে পারছে না। এই ভারের কিছুটা তোকে নিতে হবে মা। ফারাওয়ের ইচ্ছায় তরুণী নেতের তুয়া রানী হল মিশরের। মহা জাঁকজমকের সাথে অভিষেক সম্পন্ন হল তার। প্রধান পুরোহিত আর পূজারিণীরা অভিষেক অনুষ্ঠানে তাকে আশীর্বাদ করলেন। দেবতাদের কাছে তার অনন্ত পরমায়ু কামনা করলেন। রাজপুত্র এবং অভিজাত জমিদার ও রাজপারিষদরা উপটোকন দিয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করলেন। ভিনদেশের রাজা ও গোত্রপতিরা দ্রুত পাঠিয়ে সম্মান জানালেন মিশরের নতুন রানীকে। এসব আনুষ্ঠানিকতার শেষে ফারাও নিজে তার মাথায় জোড়ামুকুট পরিয়ে দিয়ে তাকে দিলেন নতুন উপাধি। গৌরবে রায়েতের মতো সৌন্দর্যে দেবী হাতুর। মুকুট মাথায় সোনার আসনে বসে আছে তুয়া। অভিষেকের আনুষ্ঠানিকতা দেখে চলছে এক ধরনের অন্যমনস্কতায়। তার দু চোখ দুটো তখন খুঁজছে একটিমাত্র মুখ,
দীর্ঘদেহী দুঃসাহসী সেনা কর্মকর্তা রামেশ, তার দুধ ভাই। অবশেষে খুঁজে পেল সেই মুখটা। মিলন হল চার চোখের। সদ্য সিংহাসনে অভিষিক্ত রানীর দু চোখের সাথে নিচে রাজপুরুষদের ভিড়ে দাঁড়িয়ে থাকা তরুণ সৈনিকদের দু চোখ। মুহূর্তের জন্য মাত্র। এর মধ্যেই হল শুভেচ্ছা বিনিময়, মনের কথার আদান প্রদান, যার মর্ম সারাদিনের সব কথার চাইতেও বেশি অর্থপূর্ণ। নেতের তো আর চোখ দুটো যেন বলতে চাইল, শিশু যা স্মরণ করতে পারে রানী তা ভুলে যেতে পারে না। দেবী শেষ পর্যন্ত তো নারী। এত মধুর এই বার্তা যে হতচকিত রামেশ সৌরঘাতপ্রাপ্তের মতো বেরিয়ে গেল রাজার দরবার থেকে। সেদিন রাতে সচিব, লিপিকর, পরিচারিকা সবাইকে বিদায় করে ক্লান্ত নেতের তুয়া নিজের কামরায় এসে বসেছে। সাধারণ সাদা পোশাক পরনে। সারাদিনের জাঁকজমক, হইচই, আনুষ্ঠানিকতার দৃশ্যগুলো একের পর এক মনের পর্দার উপর দিয়ে ভেসে যাচ্ছে। আজ যে রাজকীয় অবস্থান আর অসীম ক্ষমতা সে লাভ করেছে তা মনে পড়ল। সামনে যে অহংকারপূর্ণ ভবিষ্যতের হাতছানি তা কল্পনা করার চেষ্টা করল। তবে এইসব ভাবনা কল্পনা ছাপিয়ে তার মনে স্থির হয়ে রইল তরুণ সেনাধ্যক্ষ, ছেলেবেলার সাথী, যাকে সে ভালোবাসে, সেই রামেশের মুখটা। ভাবল নেতের তোয়া, যদি তার সকল ক্ষমতা একত্র করেও তাকে নিজের পাশে টেনে আনতে পারত। তা না পারলে লাখ লাখ প্রজা কেন, সারা দুনিয়ার উপর প্রভুত্ব করেই বা লাভ কি? সবাই আজ তাকে দেবী বলে সম্বোধন করছিল। তার নিজেরও কখনো কখনো মনে হয় পুরোপুরি না হোক, অর্ধেক হলেও তার অস্তিত্ব ঐশ্বরিক। কিন্তু তাই যদি হবে, সাধারণ নারীর মতো বুকের ভেতরটা অমন টনটন করে উঠে কেন? তার চাইতে বড় কথা, সে কি সত্যি মানবীয় দুর্ভাগ্যের ঊর্ধ্বে একটা সিংহাসন? তা যতই চকচকে সোনার তৈরি হোক, তা কি তাকে মানবীয় দুঃখ বেদনার ঊর্ধ্বে তুলে নিতে পারে? সত্য জানার অদম্য ইচ্ছা জেগে উঠল তার ভেতর। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে, কিসের মুখোমুখি হতে হবে তাকে, তা যদি ভয়ানক অশুভ কিছু হয়, পরোয়া নেই, সে জানতে চায়। এক মুহূর্ত ভাবল তোয়া। দরজার কাছে গিয়ে পরিচারিকাকে বলল তার পালক মা, আমিনের পূজারিনী, ভবিষ্যদ্বক্তা আস্তিকে ডেকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর এলেন আস্তি। সম্ভ্রান্ত চেহারা, মুখটা সুন্দর খোদাই করা মূর্তির মতো, কালো চুল, 50-এর উপর বয়স হলেও সে চুলে ধূসরের কোনো ছাপ পড়েনি। মাথা নুইয়ে রানীকে সম্মান জানিয়ে আস্তি বললেন, মন্দিরের নিভৃত কক্ষে ছিলাম মহামহিম রানী, তাই আসতে দেরি হল, এজন্য ক্ষমা প্রার্থী। রানী ধরে দাঁড় করিয়ে চুমু খেল তাকে। সারাদিন এত সব বড় বড় পদবি আর খেতাব শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি মা, এখন আর ওসব ডাকা শুনতে চাই না। শুধুই তুয়া বলে ডাকো, সেই শিশু বয়স থেকেই তো তুমি আমার মা, তোমার দুধ খেয়ে বেঁচে আছি। কি তোমাকে যন্ত্রণা দিচ্ছে মা? আস্তি জিজ্ঞেস করলেন। সস্নেহে তুয়ার কালো চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই ছোট্ট মাথায় রাজমুকুট বেশি ভারী মনে হচ্ছে? হ্যাঁ মা, সোনার মণিরত্নের ওজনে মাথা পিষে যেতে চায়। আমি ক্লান্ত, তবু ঘুমাতে পারছি না। বলো তো, ভোজসভার পর ফারাও পারিষদদেরকে নিয়ে কি বৈঠক করলেন? মার্মিস ওই মন্ত্রণা সবাই ছিলেন। তুমি নিশ্চয়ই জানো ব্যাপারটা কি? আজ আমাকে রানী করা হয়েছে, অথচ আমাকে রাখা হলো না ওই সভায়। শুনবে তুমি? একটু হেসে বলল আস্তি। অবশ্য রানী হিসেবে তোমার অধিকার আছে জানার। ওরা তোমার বিয়ের বিষয়ে আলোচনা করছিল। মুহূর্তের জন্য লাল একটা ঝলক খেয়ে গেল তুয়ার গালে। আমার বিয়ে? কার সাথে? অনেকের নামে আলোচনায় এসেছে মা। মিশরের রানীর তো পানি প্রার্থীর অভাব হওয়ার কথা না। বলো, তারা কারা? বললেন আস্তি। মোট 7 জন। তাদের মধ্যে আছে কেশ রাজ্যের যুবরাজ, বিদেশি কয়েকজন রাজার ছেলে, কয়েকজন বড় মাপের অভিজাত জমিদার এবং সেনাবাহিনীর এক সেনাপতি, যে নিজেকে সাবেক এক ফারাওয়ের বংশধর বলে দাবি করে। আস্তে আরেকটা নাম উচ্চারণ করেন,
আর তুয়া হাত নেড়ে তার ছেলের সঙ্গে উড়িয়ে দেয়। একজনের ক্ষেত্রে বলল, ওকে তো চিনি না। আরেকজনের প্রসঙ্গে বলল, বেশি বয়স। আরেকজনকে, মোটা আর ভয়ঙ্কর দর্শন। আরেকজনকে, বিদেশি কোকর, আমাদের দেবদেবীর থুতু দেয়, ইত্যাদি ইত্যাদি। শেষে আসতে বললেন, ব্যাস, এই কটা নামই বিবেচনা করতে বলা হয়েছে রাজপরিষদকে। আর কোনো নাম ছিল না? মানে তুয়া, তোমার মনে হচ্ছে কোনো নাম বাদ পড়ে গেছে? জবাব দিল না তুয়া, তবে তার ঠোঁট দুটো একটা শব্দ উচ্চারণের ভঙ্গিতে নাড়ল। কোনো আওয়াজ হল না। একে অন্যের চোখের দিকে চোখ দুই নারীর, মাথা নাড়লেন আসতি। সে যে সম্ভব নয় মা, ফিসফিস করে বললেন তিনি। অনেক কারণ আছে তার। সবচেয়ে বড় কারণ, তোমাকে তো বলেছি, অনেক বছর আগে আমাদের বংশে কারো সিংহাসনে বসার উপর চির নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই আজ্ঞা লঙ্ঘনের সাহস কারো নেই, এমনকি ফারাওয়েরও না। তুমি আমার ছেলের জন্য মৃত্যু ডেকে আনবে তুয়া। আজ রাজ দরবারে যে চাহনি তুমি দিয়েছিলে, আবার যদি ওর দিকে সেই দৃষ্টিতে তাকাও, ওর মৃত্যু অবধারিত। না, ধীর কণ্ঠে বলল তুয়া, আমি ওর জন্য মৃত্যু নয়, ডেকে আনবো প্রাণ এবং সম্মান আর ভালোবাসা। ভুলে যেও না, একদিন আমি ফারাও হব। সে সময় তুমি যদি ওকে নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করো, তুমি আমার যত প্রিয় হও না কেন, আসতি, আমি তোমার জন্য মৃত্যু নিয়ে আসব। আমি বিশ্বাসঘাতকতা করব না, মৃদু হেসে বলল আসতি। ওগো সুন্দরী, আমার মনে হয় তার দরকারও হবে না। এখন বলো, আজ হঠাৎ করে তোমার চোখ কান এত এক সেনা কর্মকর্তার উপর পড়তে যে হতবিহ্বলের মতো দরবার কক্ষে ছেড়ে পালানো কেন? বোধহয় গরমে, লাল হয়ে বলল তুয়া। হ্যাঁ, ওখানে গরমই ছিল বটে, কিন্তু এটুকু গরম সহ্য করার ক্ষমতা ওই সেনা কর্মকর্তার আছে। ওর মতো শক্ত মানুষ খুব বেশি নেই এই মিশরে। তারপরেও হতে পারে আমার জাকজমক দেখেও ভরকে গেছিল, বাধা দিয়ে বলল তুয়া। তুমি তো জানো মা, কেমন রাজকীয় দেখাচ্ছিল আমাকে। হ্যাঁ, তা হতে পারে, বা অন্য কোনো আবেগও ভর করে থাকতে পারে, কিন্তু মা, ওই চিন্তা তুমি দূরে রাখো, যেমন রেখেছি আমি। যখন ফারাও হবে, তখন জানবে সম্রাট তার প্রজা সাধারণ আর আইনের দাস। যতই তুমি প্রেমের সঙ্গে ওর নাম জপ করো না কেন, ওসিরিসের পায়ে ঠাঁই নেয়ার আগে এর চেয়ে বেশি ওর দেখা তুমি পাবে না। দু হাতে চোখ ঢাকল তুয়া। একটু পরে সোজাসুজি তাকালো আস্তির দিকে। ওর মুখে তখন অন্য এক অভিব্যক্তি, চোখে অন্য দৃষ্টি। যখন আমি ফারাও হব, কিছু কিছু ব্যাপারে আমি হব আমার আইন। প্রজাদের যদি তা পছন্দ না হয়, তাদের অন্য ফারাও খুঁজে নিতে হবে। অপলক চোখে আস্তি শুনলেন তুয়ার কথা। খুশির এক ঝিলিক খেলে গেল তার চোখের কোণায়। সত্যি তোমার অন্তর বিশাল, বললেন তিনি, কিন্তু তুমি যদি আমাকে এবং আরেকজনকে ভালোবাসো, এই চিন্তা হৃদয়ের গভীর কবর দিয়ে রাখো। তা না হলে তোমার ফারাও হওয়া পর্যন্ত বেঁচে থাকবে কিনা সন্দেহ। শুনে রাখো রানী, দিনের প্রতিটা ঘন্টা আমি ওকে নিয়ে আতঙ্কে থাকি। মনে হয় কখন বিষ মিশানো এক পাত্র পানীয় তুলে দেওয়া হয় ওর মুখে, অথবা রাতের বেলায় ভুল করে ছোড়া একটা বর্ষা বা তীর এসে বেঁধে বুকে বা গলায়। দু হাত মুঠো পাকিয়ে উঠল তুয়ার। সেক্ষেত্রে এমন প্রতিশোধ নেওয়া হবে, মেনার শাসনামলের পর মিশর যা আর কখনো দেখেনি। মা আমার, বুক যখন খালি, সমাধি মন্দিরের দুয়ার বন্ধ, তখন প্রতিশোধে কী ফল হবে? এক মুহূর্ত চিন্তা করল তুয়া। ওসিরিস ছাড়াও দেবদেবী আছেন। মা, বলো তো, মানুষ এখন আমাকে কি বলে ডাকে? না, আমার রাজকীয় সব উপাধির কথা বলছি না। ডাকে আমেনের ভোরের তারা বলে, আমেনের কন্যা বলে। যাতে করে আসতি, বলো, ওই কাহিনী কি সত্যি? হ্যাঁ,
অন্তত তোমার মা ওরকম একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের কথা আমি তার কাছে শুনেছি। আমেনের পূজারিণী হিসেবে মন্দিরের কাগজপত্রেও ওই স্বপ্নের বিবরণ পড়েছি। তাহলে সব দেবতার বড় ওই দেবতা আমাকে ভালোবাসেন, তাই না? আর তাই যদি হয়, তিনি আমার প্রার্থনা শুনবেন, আমাকে শক্তি ও ক্ষমতা দেবেন, আমার যারা প্রিয় তাদের বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তাই না মা? সবাই বলে তুমি গোপন বিষয়ের কর্ত্রী। তুমি দেবতাদের কান উন্মুক্ত করতে পারো, তাদের মুখ দিয়ে কথা বলাতে পারো। মা, আমি তোমার রানী হিসেবে তোমাকে আদেশ করছি, আমার পিতা আমিনকে ডেকে আনো, আমি তার সাথে কথা বলতে চাই। ভয় পাবে না? আসতে জিজ্ঞেস করলেন। সব দেবতার চেয়ে বড় তিনি, তুচ্ছ কারণে তাকে ডাকা মহাপাপ। মেয়ের কি বাবাকে ভয় পাওয়া উচিত? জবাব দিল তোয়া। তোমার মা স্বর্গীয় রানী এবং ফারাও যখন তার বেদিতে হাঁটু গেড়ে বসে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন, সেদিন কিন্তু আমেন তাদের সামনে আসেননি, পরে দেখা দিয়েছিলেন স্বপ্নে। তুমি কি তাদের চাইতে বেশি সাহস দেখাতে চাও তার চেয়ে? ও ভোরের তারা। ঘুমিয়ে যাও, স্বপ্নে তিনি দেখা দিতে পারেন। না, কোনো স্বপ্নে আমি আস্থা রাখতে চাই না, দৃঢ় কণ্ঠে বলল তুয়া। স্বপ্ন বদলে যায়, গ্রীষ্মের মেঘের মতো তা মিলিয়েও যায়। দৈহিক বা আত্মিক যেভাবেই হোক, এই দেবতা যদি আমার পিতা হন, তাকে আসতে হবে আমার মুখোমুখি। আমি নিজের জন্য আরও জ্ঞান ও প্রজ্ঞা চাইব, আর আরেকজনের জন্য চাইব সুবিধা। তোমার যদি ক্ষমতা থাকে ডাকো তাকে, আসতি। রেগে গিয়ে যদি আমাকে হত্যাও করেন, তাকে ডাকো, আমি মরতে রাজি, তবুও। চুপ। তুয়ার মুখে আঙ্গুল চাপা দিয়ে বললেন আসতি। মৃত্যুর কথা মুখে আনো না, ঠিক আছে? আমার যে জ্ঞান আছে তা দিয়ে তোমার জন্য এবং আরও একজনের জন্য আমি চেষ্টা করব, তবে এখানে নয়। হয়তো তিনি শুনবেন, হয়তো শুনবেন না, অথবা যদি তিনি আসেন তোমাকে এবং আমাকে তার মূল্য দিতে হবে। তোমার আলখাল্লা পরে নাও, উপরে পড়ো ওই ঘুমটা, তারপর এসো আমার সাথে। সরু অলিপথ দিয়ে তারা নিঃশব্দে এগিয়ে গেলেন। বহু ধাপ গোপন সিঁড়ি বেয়ে নিচে নামলেন। অবশেষে পাথরের দীর্ঘ এক ঢালের পাদদেশে বন্ধ এক দরজার সামনে পৌঁছলেন। আসতি তালা খুলে দরজার কপাট মেলে ধরলেন। এ কোন জায়গা? ফিসফিস করে জিজ্ঞেস করলেন তোয়া। আমেনের প্রধান পূজারিণীর মহাসমাধি গুহা বলা যেতে পারে। দেবতা নিজে এই জায়গার উপর নজর রাখেন। গত 30 বছরে কেউ এই গুহায় ঢুকেনি। দেখো পায়ের ছাপ, যারা শেষ মৃত পূজারিণীকে শেষ সজ্জায় শোয়ানোর জন্য বয়ে এনেছিলেন তাদের। হাতের লণ্ঠন উঁচু করে ধরলেন আসতি। তার আলোয় তোয়া দেখল বিরাট গুহাটার দেয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা। দেয়াল ঘেঁষে সারি দিয়ে সাজানো অনেকগুলো কফিন। প্রতিটি কফিনের উপর খোদাই করা সোনালি রঙের একটা মুখ। পেছনে কফিনের ভেতর থেকে শুইয়ে রাখা হয়েছে তার পাথরের তৈরি মূর্তি। সমাধির করার সময় দেয়া বিভিন্ন অর্ঘ্য সাজানো তার সামনে। গুহার একবারে শেষ প্রান্তে কালো পাথরের তৈরি একটা বেদি। আসতি তুয়াকে নিয়ে এগিয়ে গেলেন বেদিমূলে। ওকে হাঁটু গেড়ে বসতে বলে লণ্ঠনটা গুহার এক কোণায় লুকিয়ে রেখে এলেন। কালো বেদিটাকে ঘিরে এখন গভীর অন্ধকার। একটু পরে তুয়া টের পেল পা টিপে টিপে তার দিকে আসছে আসতি। নিঃশব্দে হাঁটছেন, তবু তার পায়ের নিচে ধুলো যেন চিৎকার করে উঠছে, আর সেই শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে বদ্ধ গুহার দেয়ালে। তার দেহ থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক আভা। মৃতদের এই স্থানে তার প্রাণের আভা। বেদির সামনে নতজানু হয়ে বসলেন আসতি। তার নড়াচড়ার প্রতিধ্বনি মিলিয়ে গেল। সেই মুহূর্তে তুয়ার মনে হল কফিনগুলোর ভেতর যারা সমাহিত, প্রতিটি কফিন থেকে তাদের কা জেগে উঠে ওদের কাছে এসে দাঁড়িয়েছে। তাদের দেখতে পায়নি তুয়া, কিছু শুনতেও পায়নি, তবু বুঝতে অসুবিধা হলো না তারা আছে আশেপাশে। তাদের সংখ্যাও গুনতে পারল সে, সব মিলিয়ে 32। তার মনের ভেতর প্রত্যেকের চেহারা ভেসে উঠতে লাগল। সবারই অবয়ব শ্বেত শুভ্র, চেহারায় গাম্ভীর্য আর কিছু একটা দেখতে বা শুনতে পাবার প্রত্যাশা।
নিচু স্বরে অজানা ভাষায় কিছু বলতে শুরু করলেন আশতি। বলার ভঙ্গিতে স্বনির্বদ্ধ আকুতি। সে ভাষার এক বর্ণ বুঝতে পারল না তোয়া, তবে নৈশব্দ আর ওই জায়গার কারণে শব্দগুলোর অপার্থিব এক ভয়ঙ্কর দোতনা নিয়ে ধ্বনি হতে লাগলো তার মনে। এই প্রথম ভয়ের একটা স্রোত তোয়ার শরীর বেয়ে নামতে শুরু করল। ঝুঁকে প্রায় মাটির সঙ্গে মাথা ঠেকিয়ে সে আমিনের উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগল, যেন তিনি অনুগ্রহ করে তার কথা শুনেন এবং তার হৃদয়ের আকুতি তৃপ্ত করেন। আশতিও তার সেই দুর্বোধ্য ভাষার আবেদন জানিয়ে চলেছেন। প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল তোয়া। একসময় মনে হলো অচেতন হয়ে যাবে, কিন্তু কোনো জবাব এলো না। আবির্ভূত হলো না কোনো জ্যোতিময় অবয়ব, কোনো দৈববাণীও শোনা গেল না। অবশেষে আশতি তোয়ার কানে কানে বললেন, চলো চলে যাই, দেবতা কান বন্ধ করে ফেলেছেন, আর আত্মারা সব তাকিয়ে আছে, রেগে যাচ্ছে ওদের ঘুম ভাঙিয়েছি বলে। তুয়া উঠে আশতির গায়ের সঙ্গে সেটে দাঁড়ালো। কেন যেন ভয় তার বেড়ে গেছে। হঠাৎ করে তার পা শক্তি হারালো, হাঁটু মুড়ে বসে পড়ল সে। গুহার অপর প্রান্তের দরজার কাছে অন্ধকার দুভাগ করে ফুটে উঠেছে এক আভা। ধীরে ধীরে একটা অবয়বের রূপ নিল সেই আভা। মিশরের রাজকীয় পোশাক পরা এক নারীর অবয়ব, হাতে রাজদণ্ড। আলোর মূর্তিটা এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। একটু পরে তার মুখ স্পষ্ট হয়ে উঠল। তুয়া চেনে না মুখটা, তবু তার মনে হলো তারই মতো দেখতে ওই মুখ। আশতি কিন্তু সঙ্গে সঙ্গে চিনলেন এবং তুয়ারই মতো হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে। ওদের সামনে এসে অপরূপ মধুর স্বরে কথা বলে উঠল আলোময় মূর্তি। মিশরের রানী আমেনের কন্যা নেতের তোয়া, অভিনন্দন। ভয় পাচ্ছ তুমি? তোমার কথা শুনবার জন্য দেবদেবতাদের পিতাকে ডাকবার সাহস দেখিয়েছিলে, আর এখন যে তোমাকে গর্ভে করে ধরেছিল তার আত্মাকে ভয় পাচ্ছ? সারা শরীর শিউরে উঠল তোয়ার। কোনো মতে জবাব দিল, হ্যাঁ পাচ্ছি। আর তুমি জাদুকরি আশতি, তুমিও ভয় পাচ্ছ? একটু আগেই না আমেন রাকে বলেছিলে স্বর্গ থেকে নেমে এসে জবাব দাও? হ্যাঁ রানী, ও রানী আহুরা, বিড়বিড় করে বললেন আশতি। মৃর নারী, বড় পাপ করেছ তুমি। তোমার পাশের ওই রাজকীয় কন্যাও পাপ করেছে। একসময় যে নরস মানুষ ছিল তাকে দেখে তোমরা ভয়ে কুঁকড়ে যাচ্ছ। আমেন যদি তোমাদের কথা শুনতেন, তার স্বর্গীয় জ্যোতির সামনে দাঁড়াতে কি করে? তোমাদের দুর্বুদ্ধিমতো দেবতা যদি আসতেন, যেখানে বসে তাকে ডাকছিলে সেখানেই তোমাদের মৃতদেহ পড়ে থাকত। কিন্তু তিনি সর্বজ্ঞ এবং অসীম দয়ালু, তাই তিনি নিজে না এসে আমাকে পাঠিয়েছেন দূত হিসেবে, যাতে তোমরা আগামীকালকে সূর্যোদয় দেখার জন্য বেঁচে থাকো। আমেন, ক্ষমা করুন আমাদের। তোয়া বলল, পাপ করেছি আমি মা। আমি আদেশ করেছিলাম, আশতি কেবল হুকুম তামিল করেছেন। শব্দ সামার, আমার নিজের এবং অন্য একজনের ভাগ্য নিয়ে সন্দেহ আর ভয়ের মধ্যে আছি, তাই ভবিষ্যৎ জানতে চেয়েছিলাম। কেন রানী নেতের তোয়া, কেন তোমাকে ভবিষ্যৎ জানতে হবে? তোমার পায়ের নিচে নরক যদি মুখ হা করে থাকে, তবু সময় হওয়ার আগে কেন তার সোনার দরজার ভেতর তুমি উকে দেবে? নশ্বর মানুষের কাছ থেকে ভবিষ্যৎ লুকিয়ে রাখা হয়, কারণ এর অবগুণ্ঠন উন্মোচন হলে ভয়াবহ আতঙ্কে তারা নিঃশেষ হয়ে যাবে। সারা জীবনের সব দুঃখ কষ্ট আর মৃত্যুর করাল চেহারা যদি আগেই দেখা হয়ে যায়, তাহলে কে বেঁচে থাকতে চাইবে, আর কেই বা মরার সাহস দেখাবে? তাহলে মা, আমার সামনেও দুঃখ কষ্ট আছে? এর অন্যতা হবে কেমন করে? আলো আর আধার মিলেই তো দিন, আনন্দ বেদনা মিলে জীবন। তুমি মানুষ, এ নিয়েই সন্তুষ্ট থাকো। যদি সব কাহিনী সত্যি হয়, তাহলে আংশিক দেবীও তো। তাহলে চোখের জলে দেবীত্বের মূল্য দিয়ে সন্তুষ্ট থাকো। তুমি কিছুই বললে না আমাকে।
হতাশ কণ্ঠে বলল তুয়া। আমার জন্য আমি জিজ্ঞেস করিনি। আমি সুন্দর, আমি আমেনের কন্যা এবং বংশগৌরবে অনন্য। তবুও আমার মনে শান্তি নেই। যদি জানতে পারতাম আমাকে ভালোবাসাহীন জীবন কাটাতে হবে না, যদি জানতে পারতাম আমি যাকে ঘৃণা করি তার হাতে আমাকে তুলে দেওয়া হবে না এবং যাকে আমি ভালোবাসি সে আমাকে স্ত্রী বলে ডাকবে, তাহলে ওইসব গৌরব আর বিলাস আমি ছুঁড়ে ফেলে দিতাম। তার এবং আমার সামনে বড় বিপদ। আমেন সর্বশক্তিমান, তিনি মাটির মানুষের জীবনের রূপকার। আমি যদি তার সন্তান হই, আমার ভেতরে যদি তার নিঃশ্বাস থাকে, তাহলে তার সাহায্য আমি চাই। তোমার নিঃশ্বাস তোমাকেই সাহায্য করবে। তোমাকে নিয়ে আমেনের যে কথা তাকে লিখে রাখা হয়নি, সে লেখা পড়ে দেখো। আমাকে আর প্রশ্ন করো না। ভালোবাসা এমন এক তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এ হচ্ছে উপর থেকে আসা অনন্ত আগুন, বাতাস বা পানি যাকে নেভাতে পারে না। ভালোবেসে যাও, তোমার ভালোবাসা বিফলে যাবে না। মিশরের রানী, মেয়ে আমার, বিদায়। না না, আরেকটা কথা। দেবতার বার্তাবহ, যে ইঙ্গিত তুমি দিয়েছ তার জন্য ধন্যবাদ, কিন্তু এসব বিপদ কখন নেমে আসবে আমার উপর? আর বিপদ যখন আসবে, আমি যখন একা হয়ে যাব, সান্ত্বনার জন্য কার কাছে যাব? তোমার ভেতরে একজন আছে, সেই তোমাকে এসব ব্যাপারে পরামর্শ দিতে পারবে। আমেনের তারা, তোমার জন্মের সময় তাকে তোমার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। আস্তি তাকে ডাকতে পারবে। আস্তি, আমার কাছে এসো, আমি যাব। তার আগে তোমাকে একটা কথা বলি। আড়ষ্ট পায়ে আস্তি এগিয়ে গেলেন। আলোকময় মূর্তিটা ঝুঁকে এলো তার দিকে, ফিসফিস করে কিছু কথা বলল তার কানে কানে। তারপর সোজা হয়ে আশীর্বাদের ভঙ্গিতে তুয়ার উদ্দেশ্যে একবার হাত নেড়ে মিলিয়ে গেল মূর্তি। দুই নারী ফিরে এসেছে তুয়ার রাজকীয় কক্ষে। দুজনের মুখ ফ্যাকাশে, দুজনেরই দেহ কাঁপছে একটু একটু করে। তোমার ইচ্ছা পূরণ হয়েছে রানী, আস্তি বললেন। আমেন না আসলেও দূতের মারফত বার্তা পাঠিয়েছেন। এই অলৌকিক দর্শনের অর্থ কি বললেন তুয়া। আমি তো কিছুই বুঝিনি, আমাকে তেমন কিছু বলনিও। কেন? অনেক কথাই তো বলেছে। বলেছে ভালোবাসা কখনো প্রতিদান দিতে ভোলে না। এর চেয়ে বেশি আর কিছু তুমি কি জানতে চেয়েছিলে? দুচোখ উজ্জ্বল হয়ে উঠেছে তুয়ার। অর্থ যদি এই হয় তাহলে আমি খুশি। এত খুশি হওয়ার কিছু নেই রানী। আমেনকে তার সিংহাসন থেকে ডেকে আনার দুঃসাহস দেখিয়ে আজ আমরা দুজনেই সত্যিই খুব বড় পাপ করেছি। পাপও তার মূল্য দিতে ভুল করে না। রক্তই তার একমাত্র মূল্য। কার রক্ত আস্তি? আমাদের? না, আরও খারাপ, প্রিয়জনদের রক্ত। মিশরের সামনে দুর্যোগ রানী। যখন তা নেমে আসবে তুমি আমাকে ছেড়ে যাবে না বলো? সম্ভব হলে যাব না। ভাগ্য শেষ পর্যন্ত আমাদের দুজনকে একসাথেই বেঁধে রাখবে, আর সেই শেষ এখনও অনেক দূরে। এক সময় যখন তুমি আমার বুকে শুয়ে থাকতে, তুমি আমার ছিলে, এখন আমি তোমার। কিন্তু আর কখনো আমেনকে ডাকতে বলবে না আমাকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।